নমস্কার, সবুজ মেরুন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন মে মাসের মাঝামাঝি সময় অতিক্রান্ত হয়ে গেছে। আর এক মাসের মধ্যে বৃষ্টি চলে আসবে। মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে আমাদের এখানে বৃষ্টি বা মনসুন পিরিয়ড চলে আসে। বর্ষাকাল হচ্ছে গাছেদের বৃদ্ধি এবং বিকাশের জন্যে সবথেকে বেস্ট সময়। এই সময় গাছ দারুণ সুন্দরভাবে বৃদ্ধি পায়, যেটা বছরে আর কোনো সময় কিন্তু এতটা বৃদ্ধি চোখে পড়ে না। কারণ বর্ষার জলে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড এবং আরও অনেকগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের সালফিউরিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের উপাদান থাকে, যে উপাদানগুলো গাছের বৃদ্ধির জন্য একটা টনিকের মতো কাজ করে। দুর্দান্তভাবে বৃদ্ধি পায় হচ্ছে এই বর্ষাকালে। এই বর্ষার ঠিক প্রাক মুহূর্তে, মানে বর্ষা নামার ঠিক আগে আমাদের কিন্তু গাছেদের জন্য শেষ সার প্রয়োগ করে দিতে হবে। বর্ষার আগে এবং বর্ষা শেষ হয়ে গেলে পরে একবার, এই দুবার কিন্তু খুব ভাইটাল। কারণ বর্ষা শেষ হয়ে গেলে পরে বর্ষার আগে অর্থাৎ মে মাসের মধ্যে আপনাদেরকে সার প্রয়োগ করে দিতে হবে। মে মাসের শেষের দিকে বা জুনের ফার্স্ট উইকের মধ্যেই, বর্ষা নামার ঠিক আগেই। আবার ঠিক বর্ষা যখন চলে যাবে, জুন জুলাই আগস্ট মাস পেরিয়ে গেল, এই 3 মাস, সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর আপ টু নভেম্বরের মধ্যে কিন্তু সার প্রয়োগ করে দিতে হবে। কারণ এই দুটো সময়ে সার প্রয়োগটা কিন্তু খুব ভাইটাল, বর্ষার আগে এবং পরে। বর্ষার আগে সার প্রয়োগ করলে গাছের প্রচুর শাখা প্রশাখা সহ গাছটা ঝোপালো হয়ে উঠবে, প্রচুর ব্রাঞ্চ গাছে তৈরি হবে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু গাছের এই ম্যাচিওর শাখা প্রশাখাগুলো যত ম্যাচিওর হবে, আম গাছ, লেবু গাছ সহ বিভিন্ন ধরনের গাছে, সেই গাছের শাখা প্রশাখাগুলো থেকে কিন্তু আপনার নতুন নতুন ফুল বেরোবে এবং প্রচুর ফল সেট হবে। এবং এক্ষেত্রে বর্ষার পরেও কিন্তু খুব ভাইটাল, কারণ হচ্ছে শীতের আগে গাছ ডরমেন্সিতে যাওয়ার আগে গাছ একটা ঝকঝকে প্রাণবন্ত গাছ তৈরি হয়ে যাবে। তার আগে গাছ ঘুমিয়ে পড়ার আগে, ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তি নিয়ে সে কিন্তু ঘুমাবে এবং আপনার গাছের গোড়ায় যে খাবারটা থাকবে সেই খাবারটা সহ কিন্তু সে ঘুমিয়ে পড়বে। যখন তার ঘুম ভাঙবে, এইবার ওই খাবারটা ততদিনে কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে গাছের গোড়ায়, শিকড়ে। গাছ কিন্তু তখন ওই খাবারটা গ্রহণ করবে না, কিন্তু ওই খাবারটা তার কাছে থাকা মানে সেই শীত ঘুম পেরিয়ে যাওয়ার পরে যখন ফেব্রুয়ারি মাস, মার্চ মাস চলে আসবে, তখন কিন্তু গাছে নতুন নতুন ফুল আসা শুরু হয়ে যাবে। যেহেতু সে বুস্টটা বাজে গাছটি ভিতর থেকে খুব ভীষণভাবে শক্তিশালী হয়ে আছে, সেই জন্য কিন্তু সেই গাছগুলো কিন্তু আপনার মুকুল আনতে, ফুল আনতে কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করবে। এই হচ্ছে গাছের গোড়ার সার বা খাবার। আমি সাধারণত ছাদ বাগানে জৈবিকভাবে ফল উৎপাদন করি, কারণ টবের গাছ বা কন্টেনার মধ্যে যদি রাসায়নিক সার দেওয়া হয়, তাহলে সেই মাটিটা কিন্তু নষ্ট হয়ে যায়, মাটিটা অ্যালকালাইন হয়ে যায়, ক্ষারীয় হয়ে যায় এবং মাটির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য সবসময় আমি জৈব সারের উপর ভিত্তি করে কিন্তু গাছগুলোকে করি এবং সুন্দরভাবে কিন্তু গাছগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন গাছগুলো কিন্তু আমার হয়ে উঠেছে। জৈব সারের মধ্যে আমি যেটা ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট এবং একদম পুরানো 1 থেকে 2 বছরের গোবর সার। সেই গোবর সারটা আমি বাড়িতে নিয়ে এসে তৈরি করে নিই এবং পুরানো দেখেই কিন্তু, যার মধ্যে একটু ভেজা ভেজা ভাব থাকে, ময়েশ্চার থাকে, সেই রকম গোবর সার। একদম শুকনো খটখটে গোবর সার কিন্তু কোনো কাজে আসে না। সেটা পরবর্তী কোনো ভিডিওতে গোবর সার নিয়ে ভিডিও তৈরি করা যাবে, কিন্তু এইটা আমি ব্যবহার করি। সঙ্গে মিশ্র সার অনেক সময় করে নিই। এখন অনেক গাছ হওয়াতে মিশ্র সার অনেক সময় করা যায় না, গোবর সারই ব্যবহার করি। কিন্তু মিশ্র সার করলে আমার করা থাকে সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল, বাদাম খোল, সিউইড এক্সট্রাক্ট এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে তৈরি একটা নির্দিষ্ট অনুপাতে তৈরি। এটা রেশিও নিয়ে আমি পরে কোনো ভিডিওতে আলোচনা করব, কীভাবে মিশ্র জৈব সার আমি তৈরি করি। সেটা কিন্তু তৈরি করা থাকে, ডিকম্পোজ করে রাখা থাকে, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর রাখা থাকে। সেই সারটাকে কিন্তু আমি ব্যবহার করি। এই সারটা কিন্তু গাছের জন্য একদম অমৃতের মতো কাজ করে। বন্ধুরা,
এই সারটা ব্যবহার করার সময়টা হচ্ছে এই বর্ষার আগে, এই মে মাসের মধ্যে, এই 18, 19, 20, 21 তারিখের এবং 20 তারিখের মধ্যে কিন্তু আমি সারটা কমপ্লিট করে দিয়েছি গাছে। আর একটু দেখছি যে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি আসবে, এইরকম টাইমে আপনারা সারটাকে গাছের গোড়ায় প্রয়োগ করে দেবেন। আমি জৈব সার হিসেবে ব্যবহার করেছি এক্ষেত্রে সেটা হচ্ছে গোবর সার, একদম পুরানো ডিকম্পোস্ট গোবর সার, এবং আপনার যেটা ব্যবহার করেছি তার সঙ্গে শুধু জিপসাম হচ্ছে কি ক্যালসিয়াম সালফেট। এটা কি আমি একটু পরে আপনাদেরকে বলছি। জিপসাম বর্ষার আগে একবার আমি দিই এবং বর্ষার পরে আরেকবার দিই, আর আরেকবার দিই নভেম্বর মাসের থেকে ডিসেম্বরের মাসের মধ্যে একবার, ডিসেম্বরের আগে আর কি নভেম্বরের মধ্যে একবার দিই। বছরে 3 বার কিন্তু আমি এই ক্যালসিয়ামের ব্যালেন্সটা রক্ষা করি। বিশেষ করে সাইট্রাস জাতীয় গাছে, লেবু জাতীয় গাছে কিন্তু এই ক্যালসিয়ামটা হচ্ছে ভীষণভাবে কার্যকরী। সেটা নিয়ে আমি পরে একটু ডিটেলসে আপনাদের সঙ্গে বলবো এই ভিডিওতে। এটা দিই, তাহলে আমি এটা দিয়েছি। আর লেবু গাছের ক্ষেত্রে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যেটা সবুজ রঙে, এটা হচ্ছে ব্লাইটক্স। এটা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড, কপার বেস ফাঙ্গিসাইড। সেটা হচ্ছে টাটা ব্লাইটক্স, বা আমরা ব্লু কপারও ব্যবহার করতে পারেন, একই জিনিস। সিনজেনেটা কোম্পানির ব্লু কপার, সেটাও কিন্তু একই। ব্লাইটক্স এবং ব্লু কপার দুটোই হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড। দুর্দান্ত। লেবু গাছের জন্য যে কপারের প্রয়োজন হয়, লেবু গাছ একটু কপার লাভার প্লান্টস, সাইট্রাস প্লান্টগুলো কপার পছন্দ করে। সুতরাং এর জন্য কিন্তু আপনাদের এই ডাইব্যাক আসবে না মাটিতে, যেটা সোয়েল বার্ন ডিজিজ থেকে ডাইব্যাক গাছের গোড়া শুকিয়ে যায়। দেখুন একদম বিশুদ্ধ গোবর, মানে একদম ডিকম্পোজ হওয়া কালো গোবর, যেটা পচে 1 বছরের মতো কিন্তু ডিকম্পোজ হয়ে গেছে, সেই গোবরটা কিন্তু আমি ব্যবহার করছি। এবং ময়েশ্চার আছে গোবরে, খটখটে শুকনো গোবর, রোদ্রে শুকানো গোবর নয় কিন্তু, যার মধ্যে কোনো জোর থাকবে না, সেরকম কোনো গোবর নয়। তাহলে এইটা আমি ব্যবহার করলাম। লেবু গাছের ক্ষেত্রে টপ অনুসারে, আপনার গ্রো ব্যাগ অনুসারে, কন্টেনার অনুসারে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে। এইরকম যেমন 2 প্লেট আমি ব্যবহার করেছি, প্রায় 700-800 গ্রামের মতো হবে, 1 কেজির মতো হয়ে যাবে। এরকম 1 কেজি গোবর সার সঙ্গে হচ্ছে আপনার জিপসাম ব্যবহার করেছি, সেটা হচ্ছে 5 থেকে 10 গ্রাম। তারপরে ব্লাইটক্স 5 থেকে 10 গ্রাম কিন্তু এরকম বড় গ্রো ব্যাগের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। এবার টপ অনুসারে আপনি সেটা পরিমাণটা কমিয়ে দেবেন। টপ যদি 10 ইঞ্চি টপ হয়, সেক্ষেত্রে জিপসাম দেবেন 5 গ্রাম, এবং কপার অক্সিক্লোরাইড ব্লাইটক্স দেবেন হচ্ছে 3 থেকে 4 গ্রাম দিয়ে কমিয়ে দিয়ে। সামান্য কম বেশির জন্য কোনো গাছের ক্ষতি হয় না, এটা আমি লক্ষ্য করেছি। কিন্তু খুব বেশি দেবেন না, সবসময় একটু কমিয়ে দেবেন। এবার এটাকে দিয়ে মাটিটাকে নিড়ানি দিয়ে সুন্দরভাবে আর কি উলট পালট করে দিতে হবে। দিলে কিন্তু বর্ষার আগে আপনার গাছে সার প্রয়োগ কমপ্লিট হয়ে যাবে। এটা করে রাখা মানে হচ্ছে আপনি গাছের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত করে রাখলেন, যে খাদ্য দিয়ে বর্ষার জল পড়ার সাথে সাথে কিন্তু গাছ সুন্দরভাবে শাখা পোশাখা সহ বিকশিত হয়ে উঠবে, দারুণ ঝকঝকে একটা চেহারা নেবে একদম। মানে বর্ষার জলে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সহ যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো গাছের জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু বৃষ্টির জলের সাথে সাথেই কিন্তু পাওয়া যাবে। বন্ধুরা, এই বর্ষাকালটা হচ্ছে গাছের হচ্ছে একদম পর্যাপ্ত এবং পরিমিত খাবার দাবার হচ্ছে একদম উপযুক্ত সময়। এই সময়টা পরিমিত খাবার সঠিকভাবে দিতে পারলে এই সময় গাছগুলি কিন্তু সুন্দর প্রাণবন্ত থাকবে। তার সঙ্গে যে গাছগুলিতে ফল রয়েছে, এখন যেমন লেবু গাছে, আম গাছে ফল রয়েছে, সেগুলোর কিন্তু দ্রুত ম্যাচুরিটি আসবে, মানে বড় হবে সাইজে, এবং ফলের পরিপক্কতা আসবে, এবং ফলের মধ্যে যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক ভালো হবে। ফলে সাইজ ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, ওভারঅল ফ্রুট ড্রপিং কিন্তু এই সময় আর থাকবে না। এই সময় অনেকে, এবং মাঠের গাছের ক্ষেত্রে যেমন ব্যবহার করা যায় অনেক সময় না 10-26-26 সার ব্যবহার করা যায় এই সময় গাছের বৃদ্ধির জন্য, কিন্তু সাধারণত আমি ব্যবহার করি না। যারা চায় তারা এটা ব্যবহার করতে পারে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, মিনারেলস থাকে, অন্যান্য অনেক নিউট্রিয়েন্টস থাকে, যেগুলি গাছকে সুন্দরভাবে কিন্তু বাড়তে সাহায্য করে। তাই এই সময় একটু নাইট্রোজেন একটু কম পরিমাণে দিলে সমস্যা নেই, কারণ বৃষ্টির জলে সেটা মেকআপ হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই সময় কিন্তু আপনার টবে আপনারা বর্ষাকাল আসলে কিন্তু একটু কেঁচো বা এই ধরনের কিছু পিঁমড়ে এইসবগুলো অনেকে হয়। আমার যেহেতু রেগুলার ওয়াইজে স্প্রে করা হয়, সেজন্য এসবগুলো আসে না। তাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ ফিউরোডন
কার্বোফ্রন গ্রুপের যে ওষুধটা ফিউরোডন নামে পাওয়া যায়, এটা কিন্তু খুব বিষাক্ত, একটু সাবধানে ব্যবহার করবেন এবং অল্প পরিমাণে ব্যবহার করবেন। কয়েকটা করে দানা কিন্তু মাটির চারপাশ দিয়ে দিলে কিন্তু এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। এই সময় গাছের কিন্তু আপনার এইটুকু পরিচর্যা কিন্তু আপনাদেরকে করতেই হবে। আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে জিপসাম। গাছে কিন্তু চুন, ক্যালসিয়াম ব্যবহার করা, আমি প্রথম থেকে জানতাম না, যখন তখন ক্যালসিয়াম ব্যবহার করে ফেলেছি। কিন্তু ক্যালসিয়াম ব্যবহার করলে অসুবিধা হচ্ছে মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যায় এবং টবের মাটি, টব তো একটা নির্দিষ্ট কনফাইন্ড এরিয়ার মধ্যে থাকে, একটা ফ্ল্যাট বাড়ির মতো ছোটো জায়গা, সুতরাং এটা কোনো খোলামেলা ফাঁকা প্রান্তরে গাছ বসানো নয়। সুতরাং আমরা মাটিটা যদি যত্ন করে তৈরি করা মাটিটা যদি নষ্ট হয়ে যায়, অ্যালকালাইন বা ক্ষারীয় হয়ে যায়, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে না এবং খাবার ইনটেক করতে পারবে না। জিপসাম হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ এর মধ্যে ক্যালসিয়াম এবং সালফার দুটোই থাকে। ক্যালসিয়াম যেমন মাটির পিএইচকে বাড়ায়, আবার সালফার কী করে তেমনি পিএইচকে কমিয়ে দেয়। ক্যালসিয়ামের কাজ হচ্ছে মাটির পিএইচকে বাড়িয়ে দাও, সালফার মাটির পিএইচকে ব্যালেন্স করে। কিন্তু চুন ব্যবহার করলে কিন্তু এটা হবে না, চুন ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি হবে। এই জন্যে গাছের ওভারঅল সাইট্রাস, লেবু গাছের বৃদ্ধি করতে এবং ভালো রাখতে কিন্তু আপনার এই জিপসামটা আমি ব্যবহার করি। এবং অনেকে বলেন যে লেবুর মিষ্টতা বৃদ্ধিতে ক্যালসিয়াম সরাসরি ভূমিকা আছে। আমার যেটা মনে হয়েছে, সরাসরি মিষ্টতা বাড়াতে ক্যালসিয়ামের কোনো ভূমিকা নেই। মিষ্টতা বাড়ানোর মূল ভূমিকা হচ্ছে পটাশের, আর এই পটাশকে ইনটেক করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে হচ্ছে ক্যালসিয়াম। ভাবুন, এই পটাশকে গ্রহণ করতে কিন্তু ক্যালসিয়াম ভূমিকা গ্রহণ করে। এই জন্যে কিন্তু আপনাদের এটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু এইটাকে কিন্তু মানে ক্যালসিয়ামটা ব্যবহার করতে হবে। বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে যখন গুটি বাঁধবে মটরদানার মতো, তখন একবার, এবং লেবু হারভেস্ট করার আরও কিছুদিন আগে, 15 থেকে 20 বা 1 মাস 1.5 মাস আগে কিন্তু আর একবার কিন্তু ব্যবহার করতে হবে। আমি সাধারণত 3 বার করি, বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার, আর নভেম্বর মাসের দিকে একবার, বেশ মিটে গেল। সেই সঙ্গে আমি যেটা এই লেবু গাছের ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে নয়, কিন্তু ভালো করে খেয়াল করবেন, এই যেটা আমি দিলাম যেটা হচ্ছে ফাঙ্গিসাইড, কি দিলাম সেটা হচ্ছে টাটা ব্লাইটক্স, মানে যেটা অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা কিন্তু আমি আম গাছে ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি লেবু গাছে। এবং লেবু গাছ কিন্তু এই কপারটা ভীষণভাবে পছন্দ করে এবং বছরে 3 বার থেকে 4 বার কিন্তু এই কপার বেস ফাঙ্গিসাইডটা, আমি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড টাটা ব্লাইটক্স বা ব্লু কপার কিন্তু আমি ব্যবহার করে থাকি। গাছে যেমন আমি স্প্রে করি 1 মাস অন্তর, যে বিভিন্ন ফাঙ্গিসাইডগুলো যখন আমি কখনো স্প্রিন, কখনো ব্লাইটক্স, কখনো অ্যামিস্টার টপ ব্যবহার করি, গাছের পাতার ক্ষেত্রে যেমন কার্যকরী হয়, যেটা ডাইবাগ প্রতিরোধ করে, ক্যাঙ্কার প্রতিরোধ করে, তারপরে আপনার যেটা প্রতিরোধ করে সেটা হচ্ছে লিফ মাইনার প্রতিরোধ করে, ঠিক তেমনি মাটির ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে এই সোয়েল বর্ন ডিজিজ, যেটা ডাইবাগ আসতে দেয় না, অ্যানথ্রাকনোস আসতে দেয় না, যেটা আঠা ঝরা বা অ্যানথ্রাকনোসটা একটা আম গাছের ক্ষেত্রে, এবং যেটা লেবু গাছের ক্ষেত্রে আম গাছের ক্ষেত্রে কাণ্ড থেকে, যেটা বাকল থেকে যেটা আঠা ঝরে গামোসিস, সেটা কিন্তু আসতে দেয় না। বন্ধুরা, এইভাবে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু সার প্রয়োগ করতে থাকুন। এর মধ্যেই সার প্রয়োগ করে দিন, জুনের ফার্স্ট উইকের মধ্যে। এইভাবে সার প্রয়োগ করে দিলে কিন্তু আপনারা বর্ষার সময় গাছকে একদম সুন্দর, প্রাণবন্ত, উচ্ছল এবং উজ্জীবিত অবস্থায় দেখতে পাবেন। বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও, আলোচ্য বিষয়। পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো নতুন টপিকস নিয়ে আলোচনা করব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার সহ পাশে থাকবেন। এটাতে আমি আরও ইন্সপিরেশন পাবো, নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো।